হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা চ্যানেলে। আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনতে চলেছেন একটি গ্রাম বাংলার ভয়ের গল্প, সাগর কুমার পাঠকের রচিত হিজলগড়ের ভূতুড়ে গাছ। বেশি সময় নষ্ট না করে সরাসরি আজকের গল্পে চলে যাচ্ছি। আর তুমি যদি বন্ধু এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে নতুন নতুন গল্প আসলেই তা তোমরা শুনতে পারো। শুরু হচ্ছে সাগর কুমার পাঠকের রচিত হিজলগড়ের ভূতুড়ে গাছ। বন্ধুরা, আমরা চলে এসেছি আবারও আপনাদের কাছে আমাদের নতুন এপিসোড নিয়ে। আপনারা দেখছেন সব ভূতুড়ে অদ্ভুতুড়ে চ্যানেলে রোমহর্ষক কিছু ভৌতিক ঘটনার অজানা কাহিনী। আজ আপনাদের জানাবো ও হ্যাঁ, মনে পড়েছে, চৌধুরী বাড়ির ভূত বাংলো। চলুন যাওয়া যাক সেখানে। কিরে, ঠিক আছে তো ইন্ট্রোটা? আমার মনে হয় তোর চৌধুরী বাড়ি কথাটা বলার সময় আরেকটু গলাটা হাস্কি হলে ভালো লাগবে। যদিও পেছনে হরার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেব, তবু আরেকটু নাটকীয়তা হলে ভালো হয় বলে ওঠে সোহন। কি রে, তুই কিছু বলছিস না শ্রীজাত? সায়ন, তোর কেমন লাগলো? আরে আমার তো হেব্বি লেগেছে ভাই, শুনেই না ভয়ে কিরকম গায়ে কাঁটা দিচ্ছিল। তুই থাম, তুই সব সময় ফণি মনসা হয়ে বসে থাকিস। শ্রীজাত উত্তর দিল। কেন, স্বাগত বেশ তো বলছিল, কলেজের বার্ষিক অনুষ্ঠানের অ্যাঙ্কারিং করলো, আর এটা তো ইউটিউবে যাবে। তোরা পাবলিককে খুব বোকা ভাবিস না? এত দামি ডিএসএলআর দিয়ে এইসব ছাইপাশ ভিডিও শুট করব? যত সব বোগাস। এই এখন তো ওসব বললে হবে না। কলেজ শেষ করার পর সবাই মিলে যখন এই ইউটিউব চ্যানেলটা খুললাম, তখন তো এসব কথা বলিসনি কি? তাই তো স্বাগত? দেখ, একবার যখন নেমে পড়েছি তখন হাল এত সহজে ছাড়বো না। কিন্তু এত পরিশ্রম আর খরচা করে লাভটা কি হচ্ছে শুনি? হ্যাঁ, ভিউজ কোথায়? দাঁড়া না, আমি অনলাইনে একটা ইএমএফ মেশিনের অর্ডার দিয়েছি, ওটা আসলেই দেখবি না ঠিক ভিউ হবে। ইভিএম? সেটাতে তো ভোট দেয়, সেটা দিয়ে কি হবে? তুই চুপ কর তো হাদা। ইভিএম নয়, ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মিটার। এটার সাহায্যে চারপাশের ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ শনাক্ত করা যায়। একটু দাম পড়লো কারণ মেশিনটা বিদেশি, তবে কাজের। কি কাজ করে এটা? এটা দিয়ে কি হয় সেটা তো তোদের বললামই, তবে আরেকটা কাজ আছে। বলা হয় এই মেশিনের সাহায্যে আশেপাশে কোনো আত্মা বা অশরীরীর অস্তিত্ব থাকলে টের পাওয়া যাবে। বিদেশে বহুদিনই ঘোস্ট হান্টাররা এটা ব্যবহার করছেন। আমাদের দেশেও কেউ কেউ এটা ব্যবহার করে এর অস্তিত্ব টের পেয়েছে। ও, আজকাল বিজ্ঞাপনের নামে এইসব বুজরুকিও শুরু হয়েছে। আর তোরাও এইসব চালাবি? দেখ শ্রীজাত, তোর সব সময় এই সব জানতা ভাবটা না নেওয়া যায় না, জাস্ট নেওয়া যায় না, ঠিক আছে? দেখ শ্রীজাত, তুই এইসব বিশ্বাস করিস কি না করিস তাতে আমাদের কিছু এসে যায় না। তুই ভিডিও করবি, আমি অ্যাঙ্কারিং করব, সোহন এডিটিং আর বাকি টেকনিক্যাল কাজ দেখবে। সেটা কিন্তু আমরা চ্যানেল শুরু করার সময় ঠিক করে নিয়েছিলাম। এখন এসব কথা বলার কোনো মানেই হয় না। ও, আর আমি কি করব? তুই তো জ্যাক অফ অল ট্রেডস, তোকে ছাড়া চলবে? হ্যাঁ, এই সমস্ত কথা বলেই তো তোরা আমায় দিয়ে খালি মাল বওয়াস, আরে এইটা ওইটা 5 মাস খাটাস। ঠিক আছে, শোন, আমরা বরং এবার একটা সময় নিয়ে দারুণ একটা রিয়েল স্টোরি করব। এই কলকাতা শহরে নয়, গ্রাম বাংলায় গিয়ে একটা রিয়েল স্টোরি শুট করব। দেখবি ঠিক লোকজন দেখবে। আমার মাস্তুতু দাদার সাথে কাল কথা হচ্ছিল, এই রাঘবদা বলছিল ওদের গ্রামে নাকি একটা ভুতুড়ে গাছ আছে, কেউ নাকি সেখানে যেতে চায় না। তাই নাকি? তাহলে সেখানে গেলেই তো হয়। ঠিক বলেছিস, রাঘবদা আমায় অনেকবার যেতে বলেছে। দাঁড়া, আজই আমি ফোন করে বলে দিচ্ছি। আমরা 4 জন ওখানে যাব, কদিন থাকবো। সেই ফাঁকে ওই ভুতুড়ে গাছটাকে নিয়ে একটা স্টোরিও করে ফেলবো। তোরা কি বলিস? তোর দাদার গ্রামটা কোথায়? আসানসোলের জামুরিয়া পঞ্চায়েতে হিজলগোড়া বলে একটা গ্রাম।
ভোরবেলা হাওড়া স্টেশন থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরলে দুপুরের আগেই পৌঁছে যাব। তাহলে কবে যাবি বল? পরশু চ, আমার ওই ইএমএফটা কাল ডেলিভারি দেবে। ঠিক আছে চল, তবে মাঝে আমায় একবার কলকাতায় আসতে হবে, কাজ মিটিয়ে আবারও ওখানে যাব। নির্দিষ্ট দিনে ওরা রওনা দিল হিজল গোড়ার উদ্দেশ্যে। আসানসোল স্টেশনে নেমে ওরা দেখল প্রায় বছর 40-এর ফর্সা গোলগাল সদ্য হাস্যময় রাঘবদা ওদের জন্য একটা গাড়ি নিয়ে অপেক্ষা করছে। ওরা গাড়িতে করে চলল হিজলগড়ের উদ্দেশ্যে। আধ ঘন্টার মধ্যেই ওরা ইট কাঠের জঙ্গল ছেড়ে গ্রামের পরিবেশে ঢুকে পড়ল। চারিদিকে কত সবুজ, বর্ষার আগে চাষিরা মাঠে কাজ করছে, কত গাছপালা, বুক ভরে তাজা শ্বাস নেওয়া যায়। রাঘবদার সঙ্গে করে অনেকগুলো কচি তাল শ্বাস এনেছিল। ওরা গাড়িতে আস্তে আস্তে সেগুলোই খেলো। হ্যাঁ রে, সব কেমন খেলি রে তাল শ্বাসগুলো, আমার নিজের গাছের। তোরা আসবি বলে আমি লোক দিয়ে পাড়িয়ে কাটিয়ে নিয়ে এলাম। আর হ্যাঁ, তোদের জন্য আমার বাড়ির পাশেই একটা বাড়িতে থাকার ব্যবস্থা করেছি। আমার বাড়িতেই থাকবি সারাদিন, শুধু ওই রাত্রিটা ওখানে থাকবি। রাঘবদার আন্তরিক ব্যবহারে ওরা খুব খুশি হলো। ওরা তখন এখানে আসার কারণ বলল। শুনে রাঘবদা কোনো কথা না বলে গম্ভীরভাবে বলল, গ্রামের লোকদের এসব বলবি না, বলবি বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছি। 12টা নাগাদ ওরা পৌঁছাতে রাঘবদার স্ত্রী ববিতা বৌদি ওদের সাদরে অভ্যর্থনা করল। তোমরা ভাই আগে স্নান করে নাও বুঝলে, তারপর খেয়ে দিয়ে একটু বিশ্রাম নাও, সেই ভোরবেলায় বেরিয়েছো। বৌদি, সেই বসেদের পুকুরটা আছে এখনো? তাহলে ওখানেই স্নান করব সবাই। এই কিরে, তোরা যাবি তো? সবাই হই হই করে গামছা নিয়ে বেরিয়ে পড়ল বসেদের পুকুরের উদ্দেশ্যে। কয়েকজন পুকুরে স্নান করছিল। তারা এই 4 জন শহরের যুবককে বাচ্চাদের মতো পুকুরে লাফালাফি করতে দেখে মুখ টিপে হাসছিল। দুপুরে জম্পেশ খাওয়া দাওয়ার পর রাঘবদা ওদের নিয়ে বের হলো। 25 মিটার দূরে একটা একতলা পাকা বাড়ির সামনে এসে বলল, এখানে তোদের থাকার ব্যবস্থা করেছি। বলেই ওদের নিয়ে তালা খুলে বাড়িটায় ঢুকল। প্রথমে একটা বৈঠকখানা, তার পেছনে একটা বড় শোবার ঘর, সেখানে 2টো বিছানায় 4 জনের শোয়ার ব্যবস্থা। ঘরটা সদ্য পরিষ্কার করে গোছানো হয়েছে। পাশেই একটা ঘর, তবে সেটা তালা দেওয়া। ওই ঘরটা জিনিসপত্রে ভর্তি হয়ে আছে, তাই বন্ধ রেখেছি, তবে চাবি এর মধ্যেই আছে। শোবার ঘরে কুঁজোয় ঠান্ডা জল ভরে রেখেছি। আর এই যে বাথরুম, পেছন দিকে টিউবওয়েলও আছে। তোরা এখন বিশ্রাম কর কেমন? হ্যাঁ, আমি আসি। সকাল থেকে এই পরিশ্রম এবং বিশেষ করে পুকুরে সাঁতার কাটার জন্য কিছুক্ষণের মধ্যেই ওদের ঘুম এসে গেল। স্বাগতর ঘুম ভাঙল সবার আগে। জানলা দিয়ে বাইরে দেখে ভাবল মেঘ করেছে। তারপর হাত ঘড়িতে দেখল 6টা বাজে। বাপ্পা, এত বেলা অবধি ঘুমিয়েছে সকলে। সবাইকে ঠেলা দিয়ে তুললেও সায়নকে তোলা তার কম্য নয়। শেষর মুখে জল ছিটিয়ে ঘুম ভাঙানো হলো। বাড়িতে তালা দিয়ে বেরিয়ে ওরা রাঘবদার উদ্দেশ্যে রওনা দিল। পথে যেতে দেখলো একটা চায়ের দোকান। ওরা সেখানে চা খেতে ঢুকলো। বাইরে পাতা বেঞ্চিতে বসে ওরা চায়ের অর্ডার দিল। এমন সময় একজন ফতুয়া আর পাঁজামা পরা মাঝবয়সী লোক ওদের পাশে এসে বসল। তারপর ওদের আপাদমস্তক দেখে নিয়ে বলল, গায়ে নতুন বুঝি? আগে তো তোমাদের দেখিনি। হ্যাঁ, আমরা বেড়াতে এসেছি। রাঘবদা আমার মাসুদো দাদা, তার কাছে বেড়াতে এসেছি। আর এরা সব আমার বন্ধু। কোন রাঘব? মুখুজ্জে না হালদার? হালদার। তার বাড়ি তো ওইদিকে। তা তোমরা এখানে কেন? চা খেতে এসেছো? আমরা ওই সামনের হলুদ একতলা বাড়িটায় শুতে এসেছিলাম, এখন আবার রাঘবদার বাড়িতেই যাচ্ছি। তা আপনি কে? আপনার পরিচয়টা এবার দিন। উনি হলেন জনাদা, মানে জনার্দন দাস। আর ওনার কাজই হলো বিশ্ব সংসারের খবর রেখে বেড়ানো। নিন বাবু চা খানা। বলেই একটা থালায় 4টে ভাঁড়ে চা নিয়ে ওদের কাছে এগিয়ে আসে চা দোকানি। ওরা চায়ের ভাঁড়ে চুমুক দেয়। আরে আমায়ও 1 কাপ দিবি তো? তুমি তো বলনি, তাই দিইনি। আরে হ্যাঁ, ওনাকেও একটা চা দিন, আর পয়সা আমি দেব। হ্যাঁ ঠিক আছে। তা তোমরা কোন বাড়িতে উঠেছো বললে?
ওই ইট পাতানো রাস্তার মোড়ের হলুদ একতলা বাড়িটায় পাশে একটা শিরিষ গাছ আছে। যদিও ওরা কেউ শিরিষ গাছ চিনে না, তবে ওদের থাকার বাড়িটা ইট পাতানো রাস্তার মোড়ে। হ্যাঁ হ্যাঁ বলেই মাথা নাড়লে জনার্দন অস্ফুটে বলল, কিন্তু ও বাড়িতে তো। বলে চুপ করে গেল। তারপর হঠাৎ বেঞ্চি থেকে উঠে হন হন করে চলে গেল। বড় অদ্ভুত লোক তো। ওরা আর কিছু জিজ্ঞেস করার আগে জনার্দন দাস বেরিয়ে গেল। ওরা চায়ের দাম মিটিয়ে দোকান থেকে বেরোতে যাবে, দেখলো রাঘব দা আসছে। বাবা, তোদের ঘুম ভাঙলো তাহলে। এদিকে তোদের বৌদি বসে আছে, তোরা আসলে চা খাবি বলে আরো কিসব বানাচ্ছে। তা তোরা কি চা খেয়ে নিলি নাকি? হ্যাঁ। সায়ন হ্যাঁ বলতে যাচ্ছিল, সৃজা তো ওকে একটা খোঁচা দিল। চলুন দাদা, বৌদির হাতের চাটা খেয়ে আসি। তারপর ওরা সবাই রওনা দিল রাঘবদার বাড়ির উদ্দেশ্যে। সেদিন সন্ধ্যাবেলাটা বেশ হই হই করেই কাটল। বৌদির হাতে দারুণ সব রান্না খেয়ে একেবারে রাতের বেলা ওরা ফিরল। রাঘবদা ওদের পৌঁছে দিয়ে গেলেন। আসার সময় ঝুপ করেই লোডশেডিং হয়ে গেল। গ্রামে এই এক সমস্যা। আমার যদিও ইনভার্টার আছে, তবে এই বাড়িতে সেটা নেই। ঠিক আছে, তোমরা টর্চটা রেখে দাও। না না দাদা, আমার মোবাইলের তো টর্চ আছেই, ওটা বরং তুমিই রেখে দাও। আচ্ছা দাদা, যে বাড়িটায় আমরা থাকছি ওটা কার? আরে ওটা যার বাড়ি সে এখন এখানে থাকে না। এটা দেখাশোনা করার ভার আমার ওপর। ইচ্ছে আছে বাড়িটা আমি পরে কিনে নেব। ভালো কথা। কাল আমি গাড়ি নিয়ে আসানসোল টাউনে যাব। তোদের কিছু দরকার থাকলে বলিস, আমি নিয়ে আসবো। না না রাঘবদা, কিছু লাগবে না, তুমি বরং একটু তাড়াতাড়ি আসারই চেষ্টা করো। ঠিক আছে, দেখছি। আসলে একার হাতে তো ব্যবসা সামলাতে হয়, বুঝিসই তো। কথা বলতে বলতে ওরা বাড়িটার কাছে পৌঁছে গেছে। রাঘব ওরা ঘরে ঢোকার পর বিদায় নিল। রাতে ওরা শোয়ার আগে গল্প করছিল। চারিদিকে অন্ধকার হলেও জানলা দিয়ে শুক্লপক্ষের দ্বাদশী চাঁদের আলো এসে ঘরটার মধ্যে একটা মোহময় পরিবেশ সৃষ্টি করেছিল। লোডশেডিংয়ের জন্য পাখা না চললেও দক্ষিণের জানলা দিয়ে ঠান্ডা হাওয়া আসছিল বেশ। মনে হয় বৃষ্টি হবে, কারণ আকাশে মাঝে মাঝে মেঘের গুরু গুরু গর্জন শোনা যাচ্ছিল। একটু বাদেই মাটিতে বৃষ্টি পড়ার সোদো গন্ধ ভেসে আসছিল। কাল সকালে কি প্ল্যান? কাল একবার দিনের বেলা ওই ভুতুরে বাড়িটা দেখতে গেলে হয় না? ভোরবেলা হাঁটতে হাঁটতে চলে যাব। আরে বাবা ঠিক আছে, সে না হয় যাওয়া যাবে, এখন তো ঘুমোতে দে। তোর খালি খাওয়ার ঘুম। সোহন, তোর সেই মেশিনটা বার করতো, দেখি জিনিসটা কি। সোহন ওর ব্যাগ খুলে জিনিসটা বার করে বোঝাতে লাগলো। যখন মেশিনটা চালু হবে তখন সাধারণ অবস্থায় সেটায় সবুজ আলো জ্বলে। যদি আশেপাশে কোনো সুপার ন্যাচারাল কিছু থাকে তবে সেটা হলুদ আলো দেখাবে। আর যদি আশেপাশে কোনো ভয়ঙ্কর কোনো শক্তি থাকে তবে এই মেশিনে লাল আলো জ্বলবে। সোহন, তোর মেশিনটা একবার চালু কর দেখি কেমন আলো দিচ্ছে। সোহন মেশিনটা উল্টে পাল্টে দেখে নিয়ে একটা সুইচ টিপে অন করে দিল। মেশিনটা বিপ বিপ আওয়াজ করতে থাকলো। তারপর তার আলোটা সবুজ হয়ে জ্বলেই নিভে গেল। কিরে, মেশিনটা খারাপ হয়ে গেল নাকি? সোহন মেশিনটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছিল। এমন সময় মেশিনটা আবার জোরে জোরে বিপ বিপ আওয়াজ করতে লাগলো। আবারও মেশিনটা আলো জ্বলে উঠল, তবে এবারে আলোর রংটা বদলে গেছে। এবারে মেশিনটা হলুদ আলো বেরোচ্ছে। সৃজা তো এবার খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। তারপর হাসি থামিয়ে বলল, আর যাই করিস না কেন, আমার সামনে এই মেশিনটা আর বার করিস না। যাই হোক, এই কত গচ্ছা গেল। সোহন কোনো কথা না বলে মেশিনটা ব্যাগে ঢুকিয়ে নিল। হাওয়ার সাথে বৃষ্টির ছাট জানলা দিয়ে এসে পড়তে থাকলো। ওরা বাধ্য হয়ে জানলা বন্ধ করে দিল। আশপাশটা কিছুক্ষণের মধ্যেই ঠান্ডা হয়ে এলো। বাইরে ঝমঝম বৃষ্টির মধ্যে ওরা চারজনই ঘুমিয়ে পড়ল। একটু পরে মাঝরাতে স্বাগতর জল তেষ্টায় ঘুম ভেঙে গেল। উঠে দেখলো ঘরে আলো জ্বলছে, মানে কারেন্ট এসে গেছে। উঠে গিয়ে কুচো থেকে জল খেয়ে জানলা খুলে দেখলো বৃষ্টিপাত বন্ধ হয়ে গেছে। শিরীষ গাছের পাতাগুলো থেকে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ছে। বাইরে ইটের রাস্তায় বেশ কিছুটা জল জমে আছে। আলো নিভিয়ে শুয়ে পড়ল সে, কিন্তু সঙ্গে সঙ্গে ঘুম এলো না। হঠাৎই কানে এলো এক খটখট আওয়াজ। বারবার একই ছন্দে থেমে থেমে আওয়াজটা হচ্ছে।
বিছানায় উঠে বসে সে। বোঝার চেষ্টা করে এটা কিসের আওয়াজ। খুব চেনা লাগছে, অথচ চিনতে পারছে না। ও বুঝতে পেরেছে, এটা টাইপরাইটারের আওয়াজ। কেউ যেন একটানা টাইপ করে চলেছে। একটু পরেই আওয়াজটা বন্ধ হয়ে গেল। এরপর আবারও একটা আওয়াজ হয়, আবারও। এই আওয়াজটা যেন চেনা, কাগজ ছেঁড়ার আওয়াজ। কেউ যেন অনেকগুলো কাগজ পরপর ছিঁড়ে চলছে। এরপরই একটা চাপা কান্নার আওয়াজ শোনা যায়। একজন পুরুষ মানুষ ফুপিয়ে যেন কেঁদে চলছে। স্বাগত এবার বোঝার চেষ্টা করে আওয়াজটা কোথা থেকে আসছে। বিছানা থেকে নেমে আলো জ্বালায়। ঘরে 3 জন বিছানায় অহরে ঘুমাচ্ছে। সায়ন তো রীতিমতো নাক ডাকছে। আলো জ্বালাতেই চারদিকে নিস্তব্ধ হয়ে ওঠে। বাইরে হঠাৎ কোয়াক কোয়াক করে ব্যাঙ ডেকে ওঠে। চমকে উঠে নিজেই নিজের উপর হেসে ওঠে। এসব কথা যদি বন্ধুদের বলে, ওরা নির্ঘাত হাসাহাসি করবে। ভূতের ভিডিও নিয়ে সবসময় ভাবতে গিয়ে নিশ্চয়ই অবচেতনে মন এসব শুনছে। আলো নিভিয়ে আবার শুয়ে পড়ে স্বাগত। পরদিন সকালে সোহন যখন সবাইকে ডাকল, তখনও ভোরের আকাশ পুরোপুরি ফর্সা হয়নি। মুখ ধুয়ে সবাই বাইরে বেরিয়ে এলো। আকাশ এখন পরিষ্কার। ইটের রাস্তায় কিছু জায়গায় জল জমে আছে ঠিকই, তবে জল কাদা বাঁচিয়ে দিব্যি যাওয়া যায়। সারা রাত বৃষ্টির জলে স্নান করে গাছগাছালি যেন আরো সবুজ লাগছে। হাঁটতে হাঁটতে সেই চায়ের দোকানের সামনে এসে দেখল দোকানি উনুনের নিচে বসে হাত পাকা দিয়ে বাতাস করছে, আর কয়লায় উনুন থেকে গল গল করে ধোঁয়া বের হচ্ছে। চা হতে দেরি হবে নাকি গো? ওরা বসতেই বয়াম থেকে বিস্কুট নিয়ে দিল সবাইকে। আচ্ছা দাদা, শুনেছি এখানে নাকি একটা ভুতুড়ে গাছ আছে। দোকানি যেন কথাটা শুনতে পায়নি, এমন ভান করে কেটলি পরিষ্কার করতে লাগলো। দাদা, এই ভুতুরে গাছটা দেখতে গেলে কোন দিকে যাব? সেখানে গিয়ে কি করবেন বাবু? ওসব না দেখিয়ে বরং গ্রামে একটা নতুন বজরংবলীর মন্দির হয়েছে, সেটা দেখে আসুন। এই ইটের রাস্তা ধরে গিয়ে পিচ রাস্তার ডান দিকে একটুখানি গেলেই পড়বে। সেও না হয় যাব, কিন্তু ভুতুরে গাছটা কোন দিকে? ওই পশ্চিম দিকে 1.5 কিলোমিটার গেলে পুরনো জমিদার বাড়ি পড়বে। ভাঙা চোরা সেই বাড়ির পেছন দিকে একটা ছোট জঙ্গল মতো আছে, সেখানে একটা বুড়ো বট গাছ আছে, সেটাই হলো ভুতুরে গাছ। কি জনাদা, চা খাবে তো? জিজ্ঞাসা না করলে তো আবার রাগ করবে। খাবো, তবে নিজের পয়সায়। অতিথির ঘাড় ভেঙে বারবার খাওয়া ঠিক না। বলেই জনার্দন উল্টো দিকের একটা প্লাস্টিকের চেয়ারে ওদের মুখোমুখি বসল। আচ্ছা, এই গাছটা ভুতুরে কেন? স্বাগতর প্রশ্ন শুনে ভদ্রলোক একটা বিড়ি বার করে ধরালেন। তারপর তাতে 2টো লম্বা টান দিয়ে বললে, সে অনেক কথা, সেসব তোমরা শহুরে লোকরা বিশ্বাস করবে না। আরে না না, আপনি বলুন, আমরা শুনবো। আরে আমরা তো ভূতের ছবি। ও বাপরে বাপ। সায়ন বলতেই শ্রীজাত ওর পাটা নিজের পা দিয়ে মারিয়ে দেয়। যন্ত্রণায় করে উঠল সায়ন। ভদ্রলোক সেদিকে কোনো খেয়াল না করে বিড়িতে একটা লম্বা টান দিয়ে সেটা ছুঁড়ে ফেলে শুরু করে। সে অনেক বছর আগের ঘটনা, প্রায় 50 বছর তো হবেই। জমিদারি না থাকলেও ওই রায় পরিবারকে সবাই জমিদারি বলতো। জমিদার সূর্যশেখর রায় ছিলেন অত্যন্ত ভালো মানুষ, তবে তার চরিত্রে একটু দোষ ছিল। বিয়ের 10 বছর হয়ে গেলেও তার সন্তান হয়নি। সূর্যশেখরের প্রথম স্ত্রী অনুপমা, তিনি ছিলেন খুব দজ্জাল আর নিষ্ঠুর প্রকৃতির। বিয়ের পর একদিনও জমিদার বাবু শান্তি পাননি। বংশ রক্ষা হচ্ছে না বলে তিনি এমনিতেই মনোকষ্টে থাকতেন। শেষে একদিন সাহেবদের প্ররোচনায় তিনি এক সুন্দরী কম বয়সী মেয়েকে দ্বিতীয় বিয়ে করে ঘরে তোলেন। মেয়েটি এই গ্রামেরই এক গরিব প্রজার কন্যা। বিয়ের খবর শুনে জমিদার গিন্নি প্রথমে চিৎকার চেঁচামেচি ও পরে চোখের জলে ভাসেন। শেষে জমিদার বাবু যখন নতুন বউকে নিয়ে বাড়িতে আসেন, অনুপমা দেবী আবার তাকে বরণ করে ঘরে তোলেন। প্রথম মাসে সবকিছুই স্বাভাবিক ছিল,
জমিদার বাবু সারাদিন বড় বউয়ের কাছে আর রাতের বেলা নতুন বউয়ের কাছে থাকতেন। মিষ্টি স্বভাবের নতুন বউ অল্প কদিনের মধ্যেই সবার মন জয় করে নিল। এরপর হঠাৎই একদিন নতুন বউয়ের শরীর খারাপ হওয়াতে শহর থেকে ডাক্তার এসে পরীক্ষা করে বললেন খাদ্যে বিষক্রিয়া। জমিদার বাবু ব্যাপারটা আঁচ করে মুখে কিছু বললেন না, তবে নতুন বউয়ের হেসের আলাদা করে দিলেন। এমনকি আগের কোনো ঝি চাকরও সেখানে রাখলেন না, নতুন ঝি চাকর বহাল করলেন। এমনকি জমিদার বাড়ির পেছনে নতুন করে কয়েকটার ঘরও তুলে দিলেন। বলতে গেলে নতুন বউয়ের সাথে অনুপমা দেবীর কোনো যোগাযোগই রইল না। এরপর সূর্যশেখর কদিনের জন্য জরুরি কাজে কলকাতা গেলেন। বড় বউ দেখলেন এই সুযোগ, খাস চাকর সুবোধকে দিয়ে তিনি এক সাপুরের কাছ থেকে বিষধর একটা গোগ্র সাপ কিনলেন। ঠিক হলো সাপুরে পরদিন রাতের বেলা গোপনে নতুন বউয়ের ঘরের জানালা দিয়ে সেই গোগ্র সাপ ছিঁড়ে দেবে। নিজের হাতের মোটা সোনার বালা খুলে সে সাপুরকে দিলেন তিনি। পরদিন মাঝরাতে জমিদার বাড়িতে সুবোধের সহায়তায় সেই সাপুরে ঢুকলো এবং কথা মতো নতুন বউয়ের ঘরে সাপ ছেড়ে দিয়ে গেল। কিন্তু পুরনো বাড়ির কেউই জানতো না জমিদার বাবু সেদিন রাত 11টায় পেছন দরজা দিয়ে নতুন বউয়ের ঘরে চলে এসেছেন। মাঝরাতে নতুন বউয়ের চিৎকার শুনে সবাই গিয়ে দেখে জমিদার বাবু বিষের জ্বালায় ছটফট করছেন, আর গোগ্রটা পালঙ্কের তলায় গিয়ে লুকিয়েছে। এরপর সাপটাকে সবাই মিলে পিটিয়ে মেরে ফেলল। জমিদার বাবুকে নিয়ে হাসপাতাল গেলেও কোনো লাভ হয়নি। সব দেখে অনুপমা দেবী শোকে পাথরের মতো হয়ে গেলেন। জমিদার বাবুর দেহ নিয়ে সবাই হাসপাতাল থেকে ফিরলে অনুপমা দেবী নতুন বউয়ের পায়ের কাছে মাথা ঠুকতে ঠুকতে সব স্বীকার করলেন। সব শুনে নতুন বউ নিজের ঘরে খিল দিলেন। সবাই অনেক দরজা ধাক্কালো, কিন্তু নতুন বউ দরজা খুলল না। শেষে সবাই মিলে দরজা ভেঙে ঘরে ঢুকলো। দেখলো নতুন বউ ঘরের কড়ি বর্গা থেকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। খুব হইচই আরম্ভ হলো। সবাই বড় বউকে খুব গালমন্দ করতে লাগলো, কিন্তু বড় বউয়ের আর খোঁজ পাওয়া যায় না। শেষে গিন্নিমার ঝি মোক্ষদা আবিষ্কার করে বড় বউ জমিদার বাড়ির পেছনে বটগাছ থেকে নিজের শাড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছে। বড় বউ নাকি মাঝে মাঝে মোক্ষদাকে বলতো যে বটগাছে গলায় দড়ি দেবে, তাই বড় বউকে না দেখেই তার এই সন্দেহ হয়েছিল বলে সেখানে খুঁজতে এসেছিল। আপনি এত কিছু বললেন, কিন্তু গাছটা কেন ভুতুড়ে সেটা বললেন না। ঠাকুরদার মুখে শুনেছি সেদিন গ্রামের লোকেরা একসাথে 3টে মৃতদেহ নিয়ে শ্মশানে গিয়েছিল। তবে কাঠের অভাবে আর সেদিন প্রচন্ড শীত পড়ায় সেদিন মৃতদেহ মানে বড় বউয়ের মৃতদেহ সঠিকভাবে দাহ না করে গ্রামের সবাই ফিরে আসে। এমনকি ওনার ভাইও শেষ যাত্রায় আসেনি। পরিবারের আর কেউ সেরকম না থাকায় শ্রাদ্ধ শান্তিও ভালোভাবে হয়নি। তারপর থেকে অনেকেই ওই বটগাছ থেকে রাতের বেলা একজন শাড়ি পরা মহিলাকে গলায় শাড়ি পেঁচিয়ে ঝুলতে দেখেছেন। জমিদার বাড়ি থেকে নানা রকম শব্দ শোনা যায়, গ্রামের কেউ আর বিশেষ যায় না। চলো তোমাদের জমিদার বাড়ি অবধি পৌঁছে দিই। বাঁশ বাগানের মধ্য দিয়ে একটা রাস্তা আছে, সেটা দিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ কাকু, চলুন। সৃজা তো ওর দিকে কড়া চোখে তাকালো বটে, তবে তাতে ওর কোনো হেলদোল আছে বলে মনে হলো না। ইটের রাস্তা ছেড়ে ওরা মাটির রাস্তা ধরল। কাদা আছে, তবে ওদের খারাপ লাগছিল না। বাঁশবাগানের মধ্য দিয়ে ওরা যখন যাচ্ছিল, দেখল পূব আকাশে বাঁশবাগানের ফাঁকে লাল হাওয়া ছড়িয়ে সূর্যদেব উঁকি মারছে। বাঁশবাগানে শুকনো পাতা মারিয়ে কিছুটা যাওয়ার পরই একটা ফাঁকা মাঠ, তার পেছনে একটা বিশাল বাড়ির ভগ্নস্তূপ একা দাঁড়িয়ে আছে। দরজা জানলাগুলো প্রায় কিছুই অবশিষ্ট নেই। জনার্দন ওদের নিয়ে বাড়িটার পেছনের দিকে গেল। সেখানেও বাড়ির কিছুটা অংশ আছে,
তবে তার অবস্থা সামনের অংশের চেয়ে ভালো। এটাই ছিল নতুন বউয়ের থাকার জায়গা, আর ওই ঘরেই জমিদার বাবু সাপের কামড়ে মারা যান। ওই দেখো, ওই বট গাছটাই হলো সেই ভুতুড়ে গাছ। এখন দেখলে সাধারণ বট গাছের চেয়ে অন্য রকম কিছু মনে হবে না, কিন্তু রাতের বেলা এখানে অতি বড় সাহসী লোকও আসে না। যত সব ভোগাস ব্যাপার স্যাপার। না গো, অনেকেই এখানে ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। এই কি রকম অভিজ্ঞতা? এখানে রাতের বেলা অনেকেই ওই বট গাছ থেকে বড় বৌমাকে গলায় শাড়ির ফাঁস দিয়ে ঝুলতে দেখেছে। এছাড়া আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি? হ্যাঁ, অনেকেই বলে কারো যদি খুব মন খারাপ হয় আর সে এই গাছের আশেপাশে আসে, তাহলে কে যেন নারী কণ্ঠে ফিস ফিস করে তাকে এই গাছ থেকে গলায় দড়ি দিয়ে মরতে বলে। আরে কেউ যদি আত্মহত্যা প্রবণ হয়, তার উচিত ভালো কোনো মনোবিদ্যার সাহায্য নেওয়া। নিয়মিত চিকিৎসায় সে সম্পূর্ণই সুস্থ হয়ে উঠবে। ওসব শহুরে চিকিৎসা এখানে কোথায় পাবে? এরকম কোনো ঘটনার কথা তোমার জানা আছে কাকু? দাঁড়াও, একটু মনে করিনি। আরে হ্যাঁ, মনে পড়েছে। দাঁড়াও, তোমরা এখন যেখানে আছো সেই বাড়িরই একটা ছেলে তো 1 বছর হলো এই বট গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ওর নাম ছিল নির্মাল্য দাস। উনি আত্মহত্যা করেছিলেন কেন? নির্মাল্য সারাদিন বই পড়তো আর টাইপ রাইটারে খুটখুট করে পাতার পর পাতা লিখে যেত। পোস্টের মাধ্যমে বিভিন্ন পত্র পত্রিকায় সেগুলো পাঠাতো, কিন্তু কেউ কোনোদিনই সেসব ছাপেনি। শেষে অনেক টাকা খরচ করে কলকাতা থেকে বই ছাপায়, কিন্তু সেই বইও চলেনি। শোকে দুঃখে ছেলেটা শেষ পর্যন্ত পাগলের মতো হয়ে যায়। সারা রাত ধরে টাইপ রাইটারে লিখত, তারপর আবার নিজেই সেগুলো ছিঁড়ে কুটুকুটি করে সারা ঘরময় ছড়িয়ে রাখত। ওর বাবা মা অনেক বললেও সে কোনো কথা শোনেনি। শেষের দিকে প্রায়ই ও এই বটগাছের নিচে এসে রাতের বেলা বসে থাকতো, আর বাড়ি গিয়ে মাকে বলতো কে নাকি ওর কানে ফিস ফিস করে এই গাছে আত্মহত্যার কথা বলে। সে কথা শুনে ওর বাবা মা রাতের বেলা ওর ঘরের দরজা বাইরে থেকে তালা দিয়ে রাখত, কিন্তু একদিন ওর বাবা মা সেটা করতে ভুলে যায়। পরদিন সকালে দেখা যায় ছেলেটা গাছের থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। ওর বাবা মা তখন এই বাড়ি ছেড়ে কলকাতায় ফ্ল্যাট কিনে চলে যায়। শুনেছি সেই বাড়ির চাবি নাকি তোমার দাদার কাছে আছে। গ্রামের সবাই জানে যে এই বাড়ি একদিন তোমার দাদা কিনবে। কথাগুলো শুনতে শুনতে স্বাগতর মেরুদণ্ড দিয়ে একটা হালকা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছিল। তার মানে কাল রাতে ওর যা অভিজ্ঞতা হয়েছে সেটা ওর মনের ভুল নয়। তবে এখন আর কিছু বলবে না বলে ঠিক করল। দিনের আলো ক্রমশ ফুটে ওঠায় চারিদিক বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। তবে স্বাগতর মনে হলো গাছটার ঘন ডালপালার মধ্যে কেমন যেন একটা হালকা কুয়াশার মতো দেখা যাচ্ছে, কিন্তু এখন তো কুয়াশার সময় নয়। চোখটা একবার কচলে নিয়ে আবার গাছটার দিকে তাকালো স্বাগত। ওই তো সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। এরপর ওরা ওখান থেকে রাঘবদার বাড়ি যাওয়ার জন্য জেনে নিয়ে সেদিকে রওনা দিল। সেদিন একেবারে দুপুরে খাওয়া দাওয়া করে ওরা ফিরল। দুপুরে ওরা আলোচনায় বসল। আমার মনে হয় আজ রাতেই আমাদের ওখানে গিয়ে ভিডিও শ্যুট করে ফেলা উচিত। রাঘবদা জানতে পারলে ওখানে যেতে দেবে না। সবাই তাতে সম্মত হলো। সন্ধ্যায় এদিকে আবার টিপটিপের বৃষ্টি শুরু হলো। ওদের মনটা খারাপ হয়ে গেল। সৃজা তো এসে আবার আরেকটা খারাপ খবর দিল। আমার ক্যামেরার ফ্ল্যাশ বাল্বটা কাজ করছে না। তাহলে কি করে শ্যুট হবে? রাতের বেলা আলো ভালো না হলে তো ভিডিও কোয়ালিটি ভালো হবে না। তখন আবার তোরা আমায় দোষ দিবি। আমি বরং এক কাজ করি, কাল ভোরবেলা আমি বাস ধরে আসানসোলে চলে যাই। সেখানে সকালের কোলফিল্ড ধরে হাওড়া, তারপর বাড়ি থেকে আমার অন্য ফ্ল্যাশ বাল্বটা নিয়ে আসি। তাছাড়া তোদের তো আগেই বলেছিলাম আমি একদিনের জন্য কলকাতায় চলে আসব, পরে কাজ মিটিয়ে আবার যাব। এই কি কাজ তোর?
আসলে টালিগঞ্জের এক নামী ক্যামেরাম্যান বলেছিল ওনার একটা ভালো কন্ডিশনের মুভি ক্যামেরা আমায় বিক্রি করবেন। কালই ওনার আউটডোর শুটিং সেরে কলকাতায় ফেরার কথা। আমাদের ওদিকেই বাড়ি, তাহলে আমি দুটো কাজই মিটিয়ে আসবো। যদি ক্যামেরার কন্ডিশন ভালো থাকে তাহলে সেটা দিয়েই কাল রাতে শ্যুট করব। তোরা স্পটে চলে যাস, আমি রাতে সরাসরি ওখানেই পৌঁছবো। বিধান মানে অগ্নিবীণা ধরলে রাত 10টার আগেই আমি আসানসোল স্টেশনে নেমে যাব। দরকার পড়লে গাড়ি ভাড়া করে তোদের ওখানেই চলে যাব। রাস্তা তো মোটামুটি চিনেই গেছি। ঠিক হলো, শ্রীজাতর কথা মতোই কাজ হবে। তবে রাঘবদাকে এখন সবকিছু জানানো হবে না, একমাত্র শ্রীজাতর কলকাতা যাওয়ার খবরটা ছাড়া। আচ্ছা, ওই পাশের ঘরটা দেখলে হয় না? ওখানে কি আছে? চাবি তো আমাদের কাছেই আছে। যেহেতু কারোর কোনো কাজ নেই, তাই নেই কাজ তো খই ভাজ মনে করে দরজাটার তালা খোলা হলো। তালাটা অনেকদিন খোলা হয়নি বলে সেটা খুলতে বেশ বেগ পেতে হলো। দরজাটা খুলতেই একটা চাঁপা ভ্যাপসা গন্ধ ভেসে এলো সবার নাকে। ঘরটা একটা সিঙ্গেল খাট পাতা, তার বিছানাটা ধুলো পড়ে বিবর্ণ। পাশেই একটা টেবিল আর একটা টাইপরাইটার রাখা। ঘরের বিছানায়, টেবিলে, আলমারিতে, এমনকি মেঝেতে থাক থাক বই সাজানো। একটাই বই, বইগুলোর একদম নতুন, তবে তাতে ধুলোর আস্তরণ পড়ে গেছে। কবিতার বই, তাতে কবি হিসেবে নাম লেখা আছে নির্মাল্য দাস। আর সারা ঘর জুড়ে প্রচুর ছেঁড়া কাগজ পড়ে আছে। দেয়ালে একটা ছবি টাঙানো, তাতে ফুলের মালাটা শুকিয়ে গেছে। ছবিটা একজন বছর 30-এর যুবকের। উজ্জ্বল চোখে সেই যুবকের চোখ, মোটা কালো ফ্রেমের চশমা পরা, পরনে সাদা পাঞ্জাবি। হঠাৎ সোহন চিৎকার করে ওঠে, ওটা কি? তারপর আঙুল নির্দেশ করে টেবিলে পড়ে থাকা টাইপরাইটারটার দিকে। সেখানে মেশিনের পেছনে বসে আছে একটা মিশমিশে কালো বিড়াল। তার সবুজ চলচলে চোখ জোড়া নিয়ে সে ওদিকে তাকিয়ে আছে। সায়ন ভয়ে ভয়ে প্রশ্ন করে, এটা এখানে এলো কি করে? শ্রীজাত এবার ঘরের জানলার দিকে আঙুল দেখিয়ে বলে, বিড়ালটা মনে হয় ওইখান দিয়েই এসেছে। সত্যি জানলার কাঁচ ভেঙে যে ফাটকটার সৃষ্টি হয়েছে, সেখান দিয়ে একটা বিড়াল অনায়াসে যাতায়াত করতে পারে। ওরা সেটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। চল ঘরটা বন্ধ করে দিই, আমার ডাস্ট অ্যালার্জি আছে। সবাই ঘরটা থেকে বাইরে বেরিয়ে আবার তালা দিয়ে দিল। বড় ঘরে এসে সবাই আবার গল্পে মশগুল হয়ে গেলেও স্বাগত গম্ভীর মুখে সেই আওয়াজের কথা ভাবতে লাগলো। তারপর ওদের সব খুলে পড়ল। সবাই শুনে একদম চুপ করে গেল, এমনকি শ্রীজাতও আর কিছু বলল না। পরদিন ভোরবেলা ওরা শ্রীজাতর সঙ্গে বাস স্ট্যান্ডে অবধি গেল। তার আগে ওই দোকানে চা খেয়ে নিয়েছিল। আজ আর জনার্দন কাকুর সাথে দেখা হলো না। ফেরার সময় সোহন বলল, আচ্ছা, একটা কাজ করলে হয় না? আমরা যদি ভিডিও করার সময় একজন ভূত সেজে নকল গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি, তাহলে কেমন হয়? দর্শকদেরও বেশ ভড়কানো যাবে, আবার শ্রীজাতকেও চমকে দেওয়া যাবে। দেখ, আমি কিন্তু ভূত টুত সাজতে পারবো না। তাছাড়া আমি কিন্তু গাছে উঠতে পারি না, আমি আগেই বলে রাখছি। আরে কিন্তু আমি তো অ্যাক্টিং করব, আমার পক্ষে তো সম্ভব নয়। বাকি রইলি তুই, তোকেই গাছে ভূত সেজে উঠতে হবে। কিন্তু শ্রীজাতকে কি বলবি? বলবো আমার শরীরটা ভালো নেই, আর আমার কাজ তো ভিডিও শ্যুট হওয়ার পর আমি আগে থেকে রেডি হয়ে গাছে উঠে বসে থাকবো। তবে তার আগে বৌদির থেকে দুটো শাড়ি জোগাড় করতে হবে, একটা সাদা, একটা যে কোনো রঙের। আর বৌদির মেকআপ বক্সটাও নেব। আরে তাহলে তো বৌদি সবটা জেনে যাবে। সে তো জানবেই, তবে পুরোটা জানবে না। আমরা যে ওখানে ভিডিও শ্যুট করতে যাচ্ছি সেটা বলবো না। বলবো শ্রীজাতকে ভয় দেখানোর জন্য আমরা নাটক করছি। সেক্ষেত্রে দাদাকেও বিষয়টা এভাবেই জানিয়ে রাখবো। সায়ন, তুই কিন্তু মুখটা বন্ধ রাখবি, না হলে তোকে এই ভূত সাজিয়ে গাছে ওঠাবো। না না, ঠিক আছে, আমি মুখ খুলবো না। বাস স্ট্যান্ড থেকে ওরা সোজা রাঘবদার বাড়ি গেল। দাদা বৌদিকে কিছুটা জানিয়ে আর অনেকটা গোপন করে শাড়ি আর মেকআপের বাক্স নিয়ে একেবারে দুপুরের খাওয়া দাওয়া করে ওরা ঘরে ফিরল। আজ রাত জাগতে হবে বলে সবাই ঘুমিয়ে নিল দুপুরে। মাঝে একবার শ্রীজাতর সাথে ফোনে কথা হলো। শোন, আমি ক্যামেরাটা পেয়ে গেছি, খুব ভালো কন্ডিশন। আজ রাতে এটাতেই শ্যুট করব। এবার ফ্ল্যাশ ল্যাম্প নিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি।
দুপুরে বাড়ি থেকে বিশ্রাম নিয়ে বিকেলেই হাওড়া যাব, দরকারে ট্যাক্সিও বুক করে নেব। খুব খুশি শোনাচ্ছিল ওর গলা। ওরা রাতে ওর কি অবস্থা হবে ভেবে খুব হাসাহাসি করল। রাঘবদার বাড়িতে সেদিন রাতে ওরা তাড়াতাড়ি খেয়ে ফিরে এলো। রাত 10টা বাজতেই ওরা বেরিয়ে পড়ল। মোবাইলের টর্চ জ্বালিয়ে বাঁশবাগানের মধ্য দিয়ে যখন ওরা যাচ্ছিল তখন অন্ধকারে জোনাকির আলোগুলো মিচমিচ করছে। শুক্ল পক্ষের চতুর্দশী, চাঁদের আলোয় চারিদিক ভেসে যাচ্ছে। আকাশ একদম পরিষ্কার। বাঁশবাগান পেরিয়ে যখন ওরা খোলা মাঠে এসে দাঁড়ালো তখন জ্যোৎস্নায় ওদের ছায়াগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। আশপাশ একদম নিস্তব্ধ, মনে হচ্ছে বিশ্ব চরাচর যেন গভীর নিদ্রায় মগ্ন। মাঠটা পেরিয়ে জমিদার বাড়ির সামনের দিক থেকে পেছনের দিকে এলো ওরা। সায়ন হঠাৎ সামনে তাকিয়ে বলেই তোতলাতে লাগলো। স্বাগত দেখল নতুন বৌমার বাড়ির দিকে জানলার পাশে সেই কালো বেড়ালটা চুপ করে বসে আছে। তবে অন্ধকারে আচমকা দেখলে ভয় হয় বই কি। ওরা সায়নকে ধমক দিয়ে চুপ করালো। শোন, তুই ড্রেস আর মেকআপটা করে নে। জিন্স আর টি শার্টের ওপর দিয়ে সাদা শাড়িটা পেঁচিয়ে নিল সোহন। এরপর নিজের দুটো বগলের তলা দিয়ে ফাঁস গলিয়ে শাড়িটা বার করে নিল। আরেকটা একই শাড়ির ফলস পার নিজের গলায় পেঁচিয়ে কাঁধের পেছনে দুদিকে ফেলে দিল। এরপর মেকআপ বক্স বার করে পেইন্ট ঘষে মুখটা প্রায় সাদা করে ফেলল। এরপর টকটকে লাল লিপস্টিক দিয়ে ঠোঁটটা এমনভাবে রাঙালো যেন সদ্য রক্ত খেয়েছে। তারপর কালচে নীল রঙের মাস্কারা দিয়ে দু চোখের পাশে এমনভাবে গোল করলো যে দেখে রীতিমতো ভয় লাগছিল। শাড়ি পরা অবস্থায় অনভ্যস্ত ভঙ্গিতে এগিয়ে গেল পডকাস্টার দিকে। আরে জুতোটা খোল, ভূত কি নাইকের ফার্স্ট কপি পরে নাকি? সোহন জিভ বার করে জুতো দুটো খুলে গাছের পেছনে রেখে দিল। তারপর ঝুড়ি ধরে আস্তে আস্তে গাছে উঠে গেল। সায়ন, সৃজা তোকে একটা ফোন করতো, দেখো তো ও কদ্দূর এলো। সায়ন ফোন করতেই স্পিকারে শোনা গেল, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়াল ইজ নট রিচেবল। শাড়ি পরে গাছে উঠতে সোহনকে বেশ কসরত করতে হলো। তবে ও নিয়মিত জিমে চিন আপ করে, তাই ঝুড়ি ধরে হাতের জোরেই গাছের উপরে উঠে বসল। এবারও আরেকটা শক্তপোক্ত ডাল দেখে সেটায় চড়ে বসল। উপরের একটা মোটা ডালে বগলের সঙ্গে পেঁচানো শাড়িটা ভালো করে গিট মেরে নিল। তারপর সেই শাড়ি ধরে সরসর করে নেমে এলো নিচে। দু হাতে দুপাশে ছড়িয়ে দোল খেতে লাগলো হাওয়ায়। কিরে, ঠিক আছে? ঠিক আছে, তবে বড্ড নিচে নেমে এসেছিস। শাড়িটা আর একটু ছোট করে নে, তাহলে বেশ উঁচুতে থাকবি, নিচ থেকে ভালো বোঝা যাবে না। স্বাগত উত্তর দিল। সোহন শাড়িটা দু হাতে ধরে আবারও উঠে গেল। এরপর একটা উঁচু ডালে বসে হাঁপাতে লাগলো এতটা পরিশ্রম করে। সায়ন আবারও ফোন লাগালো, কিন্তু সেই একই ব্যাপার, নট রিচেবল। সায়ন এবার ডালটার উপর দাঁড়িয়ে শাড়িটা আগে যেখানে পেঁচিয়েছিল সেটা খুলতে লাগলো। টান পড়ে গিটটা বেশ শক্ত হয়ে এসেছে, খুলতে বেশ সময় লাগলো। শাড়িটা খুলে আবারও ডালটার ওপর দিয়ে অর্ধেকের বেশি অংশ চালান করে দিল ডালের ওপার দিয়ে। সেই অংশটা এবার আরেকটা শক্ত ডালের সাথে বাঁধতে গিয়ে ওর হাতটা অবশ হয়ে গেল। ওর পাশের ডালে ওকে একজন মাঝবয়সী গরদের শাড়ি পরা মহিলার মুখ আর দেহের উপরের অংশ সেখানে দেখা যাচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখল মহিলার আলতা পরা পায়ের পাতা দুটো উল্টো দিকে ঘোরানো, আর সেই পাতা দুটো কোনো গাছের ডালে ঠেকে নেই, সেটা হাওয়ায় ভাসছে। মহিলার চোখ দুটো যেন ভাটার মতো ধকধক করে জ্বলছে। সোহন ভাবলো চিৎকার করবে, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না, কারণ গলায় হালকা করে পেঁচিয়ে রাখা আছে সেই শাড়ির ফলস পার্টটা। তার গলায় শক্ত হয়ে চেপে বসেছে। কয়েকবার চেষ্টা করেও সেই গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। ক্রমশ এক অদৃশ্য শক্তি সোহনের গলার ফাঁসটা চেপে ধরে রইল। একসময় সোহনের নিস্তেজ শরীরটা লুটিয়ে পড়ল দুটি ডালের মাঝখান দিয়ে। তার চোখ দুটো অবিশ্বাস্য রকমের বাইরে ঠেলে এসেছে। তার জিভটা হাঁ মুখের বাইরে একপাশে ঝুলে পড়েছে। তবে নিচ থেকে সেটা মোটেই টের পেল না তার বাকি বন্ধুরা।
সোহন তার প্রাণবায়ুটুকু বেরোবার আগে খালি দেখতে পেয়েছিল কালো মোটা ফ্রেমের চশমা পরা একটা ক্রুদ্ধ ফর্সা মুখ, যার দুটো সারাশির মতো হাত তার গলায় ফাঁসটা চেপে বসিয়ে দিয়েছিল। এই মুখটি সে দেখেছিল বদ্ধ ঘরের দেওয়ালের ফটো ফ্রেমতে। নিচ থেকে সোহনের সার শব্দ না পেয়ে স্বাগত চিৎকার করে বলল, কিরে, ঘুমিয়ে পড়লি নাকি? কিন্তু গাছের উপর থেকে কোনো প্রত্যুত্তর এলো না। সোহন পড়ে যায়নি তো? দূর, তাহলে তো দেখতে পেতাম। ওই তো সৃজা তো আসছে। একদম মুখ বন্ধ রাখবি, যা বলার আমি বলবো। সৃজা তো কাঁধের একটা বড় ব্যাগ নিয়ে হন হন করে এগিয়ে আসছে। এটা দেখে ওরা সতর্ক দৃষ্টিতে গাছের দিকে তাকিয়ে আবার ওর দিকে ফিরল। কিরে, এত দেরি হলো? আর তোকে ফোনে পাচ্ছিলাম না কেন রে? আর বলিস না, ফোনটা আসার সময় পকেট থেকে জলে পড়ে নষ্ট হয়ে গেছে। এদিকে ট্রেন ঠিক টাইমে এলেও স্টেশনে নেমে কোনো গাড়িই পেলাম না। মানে গাড়ি ছিল কিন্তু ভিজল ঘোড়ায় কেউই আসতে রাজি হলো না। তাহলে কিভাবে এলি? শেষে দেখলাম লাস্ট বাস বেরিয়ে যাচ্ছে, দৌড়ে তাতেই উঠলাম। কিন্তু বাসটার ড্রাইভারটা সেটা যে এমনভাবে চালাবে সেটা বুঝতে পারেনি। খুব ঝোলালো বুঝি? ওসব ছাড়, সোহন কোথায় দেখছি না তো। সোহনের শরীরটা আজ ভালো নেই, সন্ধ্যাবেলা জ্বর এসেছিল বলে ও আর এলো না। হ্যাঁ, ওর তো কাজ শুটিং হয়ে গেলে, তাই না? ঠিক আছে, নে শুটিং শুরু কর। সায়ন, ব্যাগ থেকে জিনিসগুলো বার কর। সায়ন এবার ব্যাগ থেকে এক এক করে ক্যামেরা স্ট্যান্ড এবং আরও অন্যান্য জিনিস বার করে। সৃজা তো স্ট্যান্ডের 3টে পায়া লম্বা করে সেট করে সেটাতে ক্যামেরাটা বসিয়ে নেয়। স্বাগত লেপেলের ক্লিপটা জামায় আটকে নিয়ে গাছটার কাছে গিয়ে দাঁড়ায়। সায়ন, ব্যাগে দেখ একটা ছোট্ট ব্যাটারি আছে 12 ভোল্টের। ওর সাথে আলোর তারের ক্লিপটা আটকে আলোটা স্বাগতর মুখে ফোকাস করবি। তারপর আমি যখন ইশারা করব তখন আলোটা গাছের ওপরে ফেলবি। দেখিস গন্ডগোল যাতে না হয়। বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি সব ভুতুরে অদ্ভুতুরের অনুষ্ঠানে। আজ আমি আপনাদের বলবো এক ভুতুরে গাছের কথা। গাছটা যে গ্রামে আছে তার নাম হিজলগোড়া। এই গ্রামে এই ভুতুরে বট গাছটার কাছে রাতের বেলা কেউ যায় না। কথিত আছে এই গ্রামের জমিদার গিন্নি নাকি এই বট গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে অনেকেই রাতের বেলা এই গাছ থেকে সেই জমিদার গিন্নিকে ঝুলতে দেখেছেন। এই ভুতুরে গাছ নিয়ে আরও কিছু অদ্ভুত কথা প্রচলিত আছে, সেগুলো আমি আপনাদের সাথে একটু বাদে শেয়ার করব। আসুন আমরা ততক্ষণ একটু গাছটার কাছে যাই। সৃজা তো এবার সায়নকে ইশারা করে গাছের উপর আলো ফেলতে। সায়ন গাছের উপর আলো ফেলে। ঝুড়ি সমেত গাছটা অন্ধকারে একটা বিশাল দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। সায়ন আবারও বলতে শুরু করে, আমরা এখন সেই ভুতুরে গাছের সামনে দাঁড়িয়ে আছি। আমরা দেখতে চাই সত্যি এই গাছে কোনো অশরীরীর অস্তিত্ব আছে কিনা। যদি সত্যি কোনো ভৌতিক কাণ্ড এখানে ঘটে তবে সেটা নিশ্চয়ই আমাদের ক্যামেরায় ধরা পড়বে। আমি ক্যামেরাম্যান শ্রীজাতকে অনুরোধ করব গাছের উপর ক্যামেরাটা একটু জুম করতে। কিছু দেখতে পাচ্ছেন আপনারা? আরে ওটা কি? এই গাছের থেকে ওটা সাদা মতন কি ঝুলছে? ওটা কি কোনো দেহ? আসুন আসুন, আমরা আর একটু কাছে এগিয়ে যাই, দেখি ওখানে ঠিক কি হচ্ছে। বলি দ্রুত পায়ে তিনজনে গাছটার দিকে এগিয়ে যায়। ওরা দেখে গাছের ডাল থেকে একটা দেহ ঝুলছে। তবে দেহটা কোনো মহিলার নয়, একজন পুরুষের দেহ। পুরুষটির পরনে একটা সাদা পাঞ্জাবি আর সাদা ঢোলা পায়জামা। তার চোখে পুরো কালো ফ্রেমের চশমা। আরে এটা তো নির্মাল্য দাসের দেহ। তাহলে সোহন কোথায় গেল? এদিকে সায়ন তখন আলো ফেলে দেয়। ওরে বাবা রে! বলেই আলোটা হাত থেকে ফেলে দৌড় লাগিয়েছে। স্বাগত ইশারায় শ্রীজাতকে ক্যামেরা বন্ধ করতে বলে। গাছের কাছে এসে ডাকতে শুরু করলো, সোহন, এই সোহন। কিন্তু কোনো সার শব্দ নেই। এদিকে নির্মাল্য দাসের দেহটাও হঠাৎ ভেজা বেজির মতো হাওয়ায় মিলিয়ে গেছে। স্বাগত চিৎকার করে সোহনের নাম ধরে ডাকতে লাগলো আবার। এমন সময়ও দেখল একটা লোক আলো নিয়ে তাদের দিকেই আসছে। স্বাগত এবার দৌড়ে তাদের দিকে এগিয়ে গেল। লোকগুলো কাছে আসতেই দলটাকে চিনতে পারল।
সামনে জনার্দন আর রাঘবদা, তাদের সাথে গ্রামের আরো কয়েকটা পরিচিত মুখ। তোমার ভাই, আমি ঠিক দেখেছি, ওরা এই দিকে এসেছে। তুমি ওদের উপর নজর রাখতে বলাই আমি সবসময় ওদের চোখে চোখে রাখতাম। তারপর যখন দেখলাম ওরা রাতের বেলা তোমার বাড়ির উল্টো দিকে যাচ্ছে, তখনই বুঝে গেলাম ওরা এই দিকেই আসবে, কারণ কাল ভোরবেলা ওরা আমার সাথে এই জায়গাটা চিনে গেছে। রাঘব ছলছল চোখে স্বাগতকে জড়িয়ে ধরল। সোহন ওই গাছে উঠেছে অনেকক্ষণ, কিন্তু নামেনি। তারপর সে দাদাকে তাদের সব কথা খুলে বলে। সঙ্গে সঙ্গে কয়েকজন জোয়ান ছেলে গাছে উঠল, কয়েকজন নিচ থেকে আলো ধরে রইল। তারা দেখল একটা খাঁজে ছেলেটার দেহ আটকে রয়েছে। তারপর তারা ধরাধরি করে গাছ থেকে সোহানের নিষ্প্রাণ দেহটা নামিয়ে আনলো। স্বাগত দেহটা জড়িয়ে কান্নায় ভেঙে পড়ল। রাঘব মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ে। সায়ন চিৎকার করে কাঁদতে শুরু করে। হঠাৎ সায়নের টি শার্টের পকেটের থেকে সেই যন্ত্রটা পড়ে গেল মাটিতে। সেটার আলো এখন লাল, আর সেটা থেকে তীব্রভাবে বিপ বিপ আওয়াজ আসছে। এদিকে শ্রীজাত, ওদিকে সোহন। আরে আমি তোদের মায়ের কাছে কিভাবে মুখ দেখাবো বলতো? হ্যাঁ, কিভাবে? শ্রীজাতর আবার কি হয়েছে? আজ রাতে তোমার বন্ধু বাসে করে ফিরছিল, কিন্তু ড্রাইভারের ভুলে বাসটা রাতের বেলা জোরে আসতে গিয়ে বাঁকের মুখে মোড় ঘোরাবার সময় পাশের নয়নজুলিতে পড়ে যায়। 3 জন মারা গেছে, আরো অনেকে আহত। 3 জনের মধ্যে একজন তোমার বন্ধু শ্রীজাত। না না, এ হতেই পারে না। তো একটু আগে আমাদের সাথেই ছিল। এই তো সায়ন রক্ষী, ওকে জিজ্ঞাসা করো। কিরে সায়ন, তুইও তো নিজের চোখে শ্রীজাতকে দেখেছিস, তাই না? ও আসলো, ক্যামেরা দিয়ে ছবি তুলছিল। কোথায় ক্যামেরা? তাই তো, কোথায় ক্যামেরা, কোথায় স্ট্যান্ড? সায়ন এবার তার ফেলে দেওয়া আলোটা খুঁজতে থাকে, কিন্তু কিছুই পাওয়া যায় না। শেষে ভগ্ন মনোরথ হয়ে পুরো দলটা সেখান থেকে ফিরে রওনা দেয় শহরের হাসপাতালের উদ্দেশ্যে। তাদের সঙ্গে আছে আতঙ্কে চোখ ঠিকরে আসা সোহনের দেহ। হাসপাতালের মর্গে তার ঠাঁই হয়েছে অ্যাক্সিডেন্টে মৃত তার বন্ধুর পাশেই। সবচেয়ে বেশি তর্ক হতো যাদের মধ্যে, তারাই আজ নিশ্চুপ হয়ে শুয়ে আছে পাশাপাশি। আজ আর তাদের মুখে কোনো কথা নেই। মায়ের সাথে ঝগড়া করে পিকলু রাত 9টার সময় সাইকেলটা চালিয়ে ঝড়ের বেগে বেরিয়ে পড়ল। আজ থেকে আর সেও বাড়িতে থাকবে না। দরকারে জন খাটবে তাও ভালো, তবু আর মায়ের গুঞ্জনা সইবে না সে। সোনার কাজ ছেড়ে করোনার সময় চলে আসার পর আর সে গুজরাটে ফিরে যায়নি। সারাদিন বন্ধুদের সাথে তাস খেলে আর আড্ডা মেরে সময় কাটানোর জন্য মায়ের সঙ্গে অনেক গুঞ্জনা শুনতে হয় তাকে। আর নয়, সাইকেল চালাতে চালাতে জমিদার বাবুর বাড়ির সামনে কখন চলে এসেছে তা খেয়ালই নেই। ভাবল বট গাছের বদনাম আছে, জোরে চালিয়ে এখান থেকে বেরিয়ে যাবে সে। কিন্তু এ কি, তার সাইকেলটা যেন আটকে গেছে মনে হচ্ছে। বট গাছের নিচে এসেই সাইকেলটা খারাপ হতে হলো। সাইকেলটা স্ট্যান্ড করে চেনটা পরীক্ষা করতে থাকে সে। না, ঠিকই তো আছে। উঠে দাঁড়িয়ে আবার সাইকেলটা চড়তে যাবে এমন সময় খেয়াল হলো গাছটার পেছন দিকে একজোড়া জুতো পড়ে আছে। ছোট মোবাইলটা টর্চ জেলে সেদিকে ধরে। আরে দারুণ একজোড়া জুতো। তার বহুদিনের শখ এরকম একজোড়া জুতোর, কিন্তু পয়সার অভাবে কিনতে পারে না। জুতো জোড়াটা হাতে নিয়ে দেখে একটু ধুলো পড়ে গেছে ঠিকই, না হলে জুতোটা প্রায় নতুনই আছে বলা যায়। সাইজটাও মনে হচ্ছে এক। তাড়াতাড়ি নিজের পায়ের হাওয়াই চটিটা খুলে জুতো দুটো পায়ে গলায় সে। একদম ফিট হয়ে গেছে। কি নরম আর হালকা, পরে কি আরাম। এমন সময় গাছের ওপর থেকে একজোড়া পা তার মাথায় এসে ঠেকে। ওপরে তাকায় পিকলু। একটা প্রায় তারই বয়সী জিন্স আর টি শার্ট পরা ছেলে গাছটা থেকে ঝুলছে। তার গলায় যেটা পেঁচিয়ে আছে সেটা একটা শাড়ির ফলস পার। ছেলেটার পা দুটো উল্টো দিকে ঘোরানো। পড়ি কি মরি করে পিকলু সাইকেলে উঠে সাইকেলের মুখ আবার গ্রামের দিকে ঘোরালো। কাজ নেই তার মায়ের উপর রাগ করে। একটু না হয় বকবে, সে না হয় বকুক। মা বললে তো কিছু মনে করতে নেই।
হনুমান চালিসা পাঠ করতে করতে সাইকেলের প্যাডেলে চাপ দেয় সে। শুনছিলেন আমাদের আজকের বিশেষ নিবেদন, গ্রাম বাংলার একটি ভূতের গল্প, সাগর কুমার পাঠকের কলমে হিজল গোড়ার ভুতুরে গাছ। গল্প পাঠে আজ ছিলাম আমি দিব্যেন্দু। অন্যান্য চরিত্রে অভিক সাহা, সৌরভ রায়, রমাকান্ত, বুবাই, রাজ, পূজা এবং দিব্যেন্দু গোস্বামী। গল্পের আবহে ফিনিক্স, পোস্টার ডিজাইনে সৌম্যদীপ গৈ। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমরা 20,000 সদস্যের পরিবারে খুব কাছে আছি। আজ চললাম, দেখা হবে নতুন কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে রাখবেন আমাদের বঙ্গকথা চ্যানেলকে।